সামিট পাওয়ার টক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতি শুক্রবার রাতের এই আয়োজন, আমরা এনার্জি পাওয়ার মেগা প্রজেক্ট এইসব বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আমাদের সঙ্গে আলোচকরা থাকেন স্টুডিওতে, এবং করোনার কারণে আপনারা জানেন আমরা দূর থেকেই আলোচকদের পেয়ে যাই। যারা আজকে সংযুক্ত হয়েছেন, পাওয়ার সেল এবং বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ হুসাইন আছেন আমাদের সঙ্গে, আছেন পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক সিনিয়র সাংবাদিক মোল্লা আমজাদ হোসেন। আমরা আজকে কথা বলবো কয়লা থেকে দূরে এই শিরোনামে। একটা প্রশ্নবোধক রেখেছি, আসলেই কি দূরে যাচ্ছি কিনা, কিসের ভিত্তিতে আমরা এই কথা বলছি বা শিরোনামটি রেখেছি। 2041 সাল নাগাদ সরকারি বেসরকারি মিলিয়ে নির্মাণের কথা ছিল 32টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যার উৎপাদন ক্ষমতা 23,000 মেগাওয়াট, এবং এর মধ্যে বেসরকারি 7টি থেকে লক্ষ্যমাত্রা ছিল 4,500-এরও বেশি, অথচ কাজ শুরু করতে পারেনি কোনোটি, এমনকি প্রত্যাশিত গতি নেই সরকারি পর্যায়ে। সেই অজুহাতেই কয়লার পরিকল্পনা ছোট করছে সরকার। এই খবরটুকু থেকেই আমরা আলোচনায় যেতে পারি যে আসলেই কি কয়লা থেকে দূরে সরে আসছে। কারণ শুরুতে যখন নাকি এরকম 41 সালের মেগা পরিকল্পনা নেওয়া হয়েছিল, তখন পরিবেশবাদীদের ব্যাপক আওয়াজ ছিল যে কেন আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে বেশি যাচ্ছি, এবং তাতে দেশে যে পরিবেশের উপরে ক্ষতি হতে পারে সেটা নিয়ে বিরোধিতা চলেছে, ডিবেট চলেছে। বিশেষ করে রামপালটি নিয়ে বেশি আলোচনা হয়েছে, কারণ আমরা জানি রামপাল যেটা আমাদের সুন্দরবন থেকে মাত্র 60 কিলোমিটার দূরে, এবং সেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছেই এখনো পর্যন্ত। আমি যতটুকু এই কয়লা থেকে দূরে এই শিরোনামে অনুষ্ঠান করতে গিয়ে যতটুকু জেনেছি, ওই সিদ্ধান্তটি এখনো বহাল আছে। যাই হোক, আমরা একটু মোহাম্মদ হোসেনের কাছে বিস্তারিত শুনে নেই। এটা কি কম ফান্ড তৈরি হয়নি, অথবা যেগুলোর উৎপাদনে যাওয়ারই কথা ছিল 2020 সাল নাগাদ, সেগুলো কাজ শুরু করতে পারেনি, এইসব কথা বিবেচনা করে কি কয়লা থেকে সরে আসে, নাকি পরিবেশ এখানে বড় ফ্যাক্টর? ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু আপনার ভূমিকার সাথে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। সেটা হলো যে এটা কোনো অজুহাত নয়, অথবা পরিবেশবাদীদের চাপের জন্য নয়। কয়লা থেকে দূরের থেকে যেটা বললেন, যে বরং ওই যে সুন্দরবন থেকে 7 কিলোমিটার দূরে, এখানে মনে হয় একটা ইস্যু তৈরি হয়েছে যে এটা কিন্তু সুন্দরবন থেকে কিন্তু 7 কিলোমিটার দূরে নয়, এটা সুন্দরবন থেকে প্রান্ত সীমা থেকে 14 কিলোমিটার দূরে। তো যাই হোক, এই কারেকশনটুকু করে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আসলে আমাদের তো এই বর্তমান সরকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার কিন্তু কোনো কিছুতে কিন্তু আমরা রিজিড নয়, রেদার আমরা মনে করি যে কোনো পরিকল্পনা একটা ডাইনামিক পরিকল্পনা, সময়ের সাথে আমাদের স্বার্থের ক্ষেত্রে গিয়ে আমরা যে কোনো সময় এটাকে আমরা পরিবর্তন করতে পারি, এবং সেটাই কিন্তু প্রমাণ রেখেছি। আপনি জানেন যে 2010 সালে যখন পিএসএমপি আমরা করি, তখন আমাদের এই মোট উৎপাদন লক্ষ্যমাত্রার অর্ধেক কিন্তু কয়লার জন্য ছিল, এবং দ্যাট ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট কোল ওয়াজ দ্য লিস্ট কস্ট অপশন। আমরা যখন 16 সালে করি, তখন আমরা দেখেছি যে না, যে আমাদের মনে হয় যে কয়লা অতি নির্ভরতা আমাদের জন্য হয়তো বাস্তবসম্মত হবে না। আমরা কিন্তু তখনই কিন্তু এই 50% থেকে আমরা নেমে এসেছিলাম 35%, এবং সেই 16 সালের পরে এখন যেটা দেখা গেছে যে বিশ্ববাজারে যদি আপনি যে প্রাইমারি ফুয়েলের প্রাইস এবং আমাদের কয়লার যে চ্যালেঞ্জ গুলো, আমরা যখন কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো বাস্তবায়ন করছি, আমরা তখন চ্যালেঞ্জ গুলো বুঝতে পারি। সেই সব চিন্তা করে কিন্তু আমাদের এখন আবার পিএসএমপি 2016 যেটা, সেটা কিন্তু রিভিউ হওয়ার সময় হয়ে গেছে। কারণ আপনি জানেন যে আমরা 5 বছর অন্তর অন্তর আমরা আমাদের প্ল্যান রিভিউ করি, এবং সেখানে গিয়ে যেটা হবে সেটা হলো যে আমরা যাদের সাথে, ধরেন যেটা আপনি একটু আগে বলেছেন যে কিছু বেসরকারি উদ্যোক্তা কিছু কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছে, কাউকে ক্রয়াদেশ বা এলওআই ইস্যু করা হয়েছে। আমাদের সরকারের বেশ কিছু
বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নাধীন আছে। সবকিছু মিলে আমরা যেটা দেখেছি যে আমাদের এখন যে চাহিদার প্রক্ষেপণটা আমরা 2016-তে করেছি, 2021-এ এসে আমাদের কাছে অতি নিশ্চিতভাবে প্রতীয়মান হচ্ছে যে আমাদের হয়তো চাহিদা রিঅ্যাডজাস্ট করতে হতে পারে, এবং সেটা হয়তো 2030 সাল বা 41 সাল আমরা যে তার মানে তখন আপনারা যখন নাকি এই পরিকল্পনাটি করেছিলেন, মেগা পরিকল্পনা করেছিলেন 2041 সালের লক্ষ্যমাত্রা, সেখানে ওভার এস্টিমেশন কিছু ছিল, এবং আপনি বলেছেন যে কয়লার উপরে অতি নির্ভরতা, মানে অর্থাৎ এই অনেক বছর পরে, অনেক কাঠখড় পোড়ানোর পরে এই অতি নির্ভরতা বিষয়টি, এই শব্দটি আপনারা ইউজ করেছেন। তো সেখানে প্ল্যানিং এর দুর্বলতা কি আমরা বলতে পারি কিনা, আপনারা যারা সিদ্ধান্ত নেন? হ্যাঁ, ঠিক আছে। না, আপনার পয়েন্টটা আমি নিচ্ছি এভাবে যে আসলে এই যে আমি যেটা বললাম যে আসলে এর সময়ের সাথে কিন্তু পারসেপশন চেঞ্জ হয়, এবং এই যে বললাম যে আমরা যখন 10 সালে করি তখন কয়লাটাকে আমাদেরকে মনে হয়েছে যে খুব লিস্ট কস্ট অপশন। এখন আমরা দেখেছি যে আপনি যদি ইভেন রিনিউয়েবল কথা বলেন, আমাদের যে এই এলএনজি এর কথা বলেন, বিশ্ববাজারে যে এখন এইসব যে অপশন গুলো আছে, এগুলো কিন্তু those have become almost competitive to coal. তো সেটা একটা কারণ অবশ্যই আছে, সেই কারণে কিন্তু সেটা আমাদের ডিল করা হচ্ছে। আমি যেটা বলছিলাম যে সেটা হলো যে যাদের সাথে আমাদের এই এখন আমরা যখন এই যে চাহিদাটাও একই, যে ধরেন গত 1 বছর যে কোভিড এর যে ইম্প্যাক্টটা, এটা তো যখন 2016-তে আমরা পরিকল্পনা করি, সেটা তো প্রেডিক্ট করার কোনো সুযোগ ছিল না। এমনি করে কিন্তু আনফরচুনেটলি অনেক কিছু আসে। আমরা যেমন করে ধরেছিলাম যে সমস্ত ইন্ডাস্ট্রি গুলো আমাদের গ্রিডে যাবে, এবং আমরা দেখছি যে এখন যেহেতু এই গ্যাসের প্রাইস এর জন্য, এই ক্যাপটিভের জন্য, সেটা দিয়ে তারা কিন্তু ক্যাপটিভ জেনারেশন করলে তাদের দৃষ্টিতে তারা লাভবান হচ্ছে, যদিও ন্যাশনাল ইন্টারেস্টে গিয়ে ইনএফিশিয়েন্ট প্ল্যান্ট, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট গুলো, তো সেগুলোকে আমরা ওইভাবে এখন পর্যন্ত স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে আমরা ইন্ডাস্ট্রি গুলোকে এখন ওই কনফিডেন্স আনতে পারি না যে গ্রিডে আনার। তাহলে আমি একটু পরিষ্কার হতে চাই, ন্যাশনাল ইন্টারেস্টের সঙ্গে কি আপনারা একটু কম্প্রোমাইজ করলেন এই ক্যাপটিভ অথবা ওখান থেকে কয়লার নির্ভরতা থেকে সরে এসে? কোনটা বুঝবো আমরা? না, আমরা যেটা বলছি সেটা হলো যে ক্যাপটিভ গুলোকে আমরা গ্রিডে আনতে চাই, কিন্তু এখনো আমরা সেই কনফিডেন্সটা যারা ইন্ডাস্ট্রি ওনার তাদেরকে আমরা সেটা দিতে পারি নাই 2-3টি কারণে। সেই কারণে কিন্তু আমার যে চাহিদাটা, যে কথাটা যেটা দিয়ে শুরু হলাম, যে চাহিদাটা কিন্তু যেভাবে বাড়ার কথা এজ অফ টুডে সেভাবে কিন্তু চাহিদাটা বাড়ে নাই, এবং আমরা হয়তো মনে করছি যে সেই কারণে তাহলে মানে এফিসিয়েন্সির একটু অভাব, এবং সেটার কারণে আমরা আমাদের পরিকল্পনা থেকে দূরে আসছি। এটাও জাতীয় ইন্টারেস্ট, আমাদের জাতীয় স্বার্থের জন্য তো একটু ক্ষতিকর হলোই। আপনি স্বীকার করবেন কি না? বিরতির পরে এসে হ্যাঁ অথবা না উত্তর নেব। আর আমাদের সঙ্গে সিনিয়র সাংবাদিক মোল্লা আমজাদ হোসেন আছেন, পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক। তিনি কয়লার ব্যাপারেই অনেক বেশি সোচ্চার। এখন কয়লা থেকে সরে আসার ব্যাপারে কি বলবেন, তার কথাগুলো শোনার জন্য নিশ্চয়ই থাকতে হবে বিরতি পর্যন্ত। সামিট পাওয়ার টক অনুষ্ঠান দেখছেন। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, কয়লা থেকে দূরে, এই শিরোনামে এতক্ষণ আমরা কথা শুনছিলাম মোহাম্মদ হুসাইনের। তিনি বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলের মহাপরিচালক। আমরা মোল্লা আমজাদ হোসেনকে শুনতে চাই বিরতিতে যাবার আগে। যেই প্রশ্ন ছিল যে এমনিতেই তো কয়লাপন্থী মানুষ আপনি, এখন কয়লা থেকে বিদ্যুৎ কেন্দ্র যে পরিকল্পনা সেখান থেকে সরে যাচ্ছে, আপনার মূল্যায়নটা শুনি।
ধন্যবাদ মুন্নি। আপনি খুব প্রিয় মানুষ টেলিভিশনের পর্দায়। থ্যাংক ইউ। আপনি আসলে শুরুতেই আমাকে একটু অন্যভাবে চিত্রিত করার চেষ্টা করেছেন। বিষয়টা ঠিক যে আমি দেশীয় জ্বালানির পক্ষের মানুষ, আর দেশীয় জ্বালানি একদম, এবং কয়লার নীতি নিয়ে আপনি সবচেয়ে সোচ্চার। সেই জন্য আমি বলছি যে আমাদের দেশীয় জ্বালানি কয়লা, এটার জন্য তো আপনার লেখা, আপনার গবেষণা আমরা সবসময় ফলো করি। না ঠিক আছে, থ্যাংক ইউ। মানে যে বিষয়টা বলতে চাচ্ছি, আপনি যে ইনফরমেশন গুলো দিয়েছেন কয়লা বিদ্যুৎ নিয়ে, সেখানে আমি একটু সংশোধনী দিতে চাই। কারণ টোটাল বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা হচ্ছে গভর্নমেন্টের পরিকল্পনা অনুসারে কয়লা ভিত্তিক 23টি। আচ্ছা, তার মধ্যে 3টি একদম মানে নির্মাণ পর্যায়ে আছে, আর বাকি 7টি বিভিন্ন পর্যায়ের বাস্তবায়নের পর্যায়ে আছে। এই 10টির বাইরে আর যে 13টি, এইটা পত্রিকান্তে জানছি যে গভর্নমেন্ট এখন পরিকল্পনা করেছে প্রধানমন্ত্রীর কাছে এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো বাতিল করে এটা এলএনজিতে করা যায় কিনা এই ধরনের প্রস্তাব পাঠাবে। এটা কিন্তু নভেম্বর মাসে এসে যে ডেইলি স্টারের রিপোর্টের পর শুনছি, সেটা একদম না। এটা শুনছি গভর্নমেন্ট যখন বাজেট পেশ করলো, সিপিডির একটা আলোচনা হলো তখন থেকে, এবং ওই আলোচনাকে ভিত্তি করে সিপিডি বলল যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ বন্ধ করে দিলে গভর্নমেন্টের উচিত এই কয়লাকে রিপ্লেস করে রিনিউয়েবল এনার্জি দিয়ে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা। মুন্নি, আমার কাছে বিষয়টা খুব ক্লিয়ার। আপনি যদি ধান উৎপাদনকারী না হন, মুদ্রা কথায় আপনি যদি কৃষক না হন, আপনার যদি চাল কিনে খেতে হয়, তাহলে আপনি নাজির শাল কিনে খাবেন না কাটারি ভোগ কিনে খাবেন, ডিসিশন ইজ ইয়োর্স। কিন্তু যদি আপনি মাস পিপলের কথা ভাবেন বা মানে সাশ্রয়ী চালের কথা ভাবেন, তাহলে আপনি কম দামের চালে যাবেন। তো আমি কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করব নাকি গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করব, এই সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের পুরোটাই নির্ভর করছে যে আমি আন্তর্জাতিক বাজারে জ্বালানি কি দামে পাবো। তার কারণ বাংলাদেশ এখন কিন্তু মানে নিজস্ব জ্বালানির নির্ভরতা একদম কমে গেছে, এবং আমরা যখনকার কথা বলছি 25 সালে গিয়ে, বা এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর কথা বলছি, যে বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিকল্পিতভাবে 25 সাল থেকে অনওয়ার্ড আসতো, তখন কিন্তু আমাদের নিজস্ব জ্বালানির অবস্থান মানে গ্যাসের মানে কন্ট্রিবিউশন 50% নিচে নেমে আসবে। আচ্ছা, আমরা উচ্ছ্বসিত হচ্ছি যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়ে, ধরা যাক যে 23,000 মেগাওয়াটের মধ্যে অ্যারাউন্ড 7,000 মেগাওয়াট আমরা রাখছি, আর বাকিটা আমরা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমরা এখান থেকে এলএনজিতে যাচ্ছি। কিন্তু আপনার কি ইনফ্রাস্ট্রাকচার আছে এলএনজি আমদানি করার? এক্স্যাক্টলি না। আচ্ছা, আমি বলে দিই যে আমি পায়রাতে কয়লা আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করছি, সেখানে আমার কত কস্ট পড়ছে? 6 টাকা 40 পয়সা। এলএনজি এখন যে দামে পাচ্ছি এবং এর ট্রান্সপোর্টেশন কস্ট যেটা, এই সবকিছু মিলিয়ে এই এলএনজি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে এটার দাম কিন্তু 8 টাকা বা 9 টাকা হতো। তো স্টিল আমার কাছে চিপ অপশন হচ্ছে কয়লা। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা নিয়ে তড়িঘড়ি করার কোনো কিছু নাই, কারণ কিছু প্রজেক্ট কিন্তু কয়লা ভিত্তিক ন্যাচারাল ডেথ হয়ে যাবে। তার কারণ প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরের কিছু কিছু প্রজেক্ট কনসিভ করা হয়েছে, কিন্তু এইগুলো আর এগোয়নি। কিছু কন্ট্রাক্ট সাইন করা হয়েছে মহেশখালীতে, মানে 5টি ব্লকে 5টি 1200 থেকে 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা হয়েছিল, কিন্তু সেখানে একটি কার্যত এখন পর্যন্ত আগাচ্ছে, বাকিগুলো কিন্তু আগায়নি। তো এই যে আলোচনা আমরা করছি, গভর্নমেন্টের কাছ থেকে আসলে সরাসরি একটা স্টেটমেন্ট পাবলিকলি পাওয়া দরকার যে গত জুন থেকেই শুনছি যে গভর্নমেন্ট 13টা বিদ্যুৎ কেন্দ্রের কয়লা বিদ্যুৎ কেন্দ্র এলএনজিতে কনভার্ট করার জন্য একটা প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবেন। কারণ প্রধানমন্ত্রী আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মানে প্রধানমন্ত্রী, তার এখানে এখনো পাঠানো হয়নি, আমি যতদূর জানি এখনো পাঠানো হয়নি। তো এটা আদৌ পাঠাবে কিনা, নাকি পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান যে এই বছরের শেষে ডিসেম্বর থেকে বা আগামী বছরে যে রিভিউ হওয়া শুরু হবে তখন এটা কারেকশন করা হবে কিনা, এইটা ক্লিয়ার করা দরকার। এর আগে যমুনা টেলিভিশনের একটা রিপোর্টে শুনেছি যে মানে মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন
যে আমরা এই 13টা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র না করার সিদ্ধান্ত এই কারণেই নিচ্ছি। পাল্টা প্রশ্ন ছিল যমুনা টেলিভিশনের রিপোর্টারের যে এলএনজিতে যাওয়া হচ্ছে কিনা। উনি বলছেন যে আমাদের চাহিদা যেটা প্রাক্কলন করা হচ্ছিল, চাহিদা হয়তো ওই জায়গায় যাবে না, সেক্ষেত্রে আমাদের এত দ্রুত নতুন বিদ্যুৎ কেন্দ্র নাও করা লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা আপাতত এগুলো নিয়ে কি করবো এটা চূড়ান্ত করিনি। তো এটা চূড়ান্ত হোক, তারপরে বিতর্ক করি। কিন্তু বিতর্ক করার আগে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ কয়লা ও ফসিল ফুয়েল এটা দূষণ করে, একটু বেশি করে। এলএনজি ও ফসিল ফুয়েল এটা বেশি দূষণ করে। এবং বিশ্বব্যাপী বলা হচ্ছে যে 85% নবায়নযোগ্য জ্বালানি নির্ভর হয়ে যাবে, শুধু বিদ্যুৎ না, বিদ্যুৎ এবং জ্বালানি মিলে যে 2050 সালের মধ্যে। তখন বাংলাদেশের অবস্থা কি থাকবে, বাংলাদেশ কত শতাংশে যেতে পারবে? এখন পর্যন্ত বাংলাদেশ যে জায়গাতে আছে, নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র আসলে এই বিদ্যুৎটা তারা গ্রহণ করতে পারবে কিনা, এটার জন্য গ্রিড এখনো স্টেবল না। সেই ক্ষেত্রে আমরা অনেক ঢাকঢোল পিটিয়ে এখন পর্যন্ত গ্রিডে টাই করতে পেরেছি সোলার মাত্র 87 মেগাওয়াট। সো আমাদেরকে এখনই ব্যাপকভাবে ভাবতে হবে স্টোরেজ সিস্টেম। এই স্টোরেজ করে সোলারের দাম কি পড়বে, মানে সেইটা বিবেচনা করে আমার জ্বালানি থেকে শিফট করার বিষয়টা ভাবতে হবে। তবে আমি এটা রিকোয়েস্ট করতে চাই যে এর আগে রাজনৈতিক কারণে আমি দেশি কয়লা উত্তোলন করলাম না, যার কারণে আমি দ্রুত 50% থেকে 35% নেমে আসলাম। এখন 15% বা 0% নেমে আসুক কয়লায়। ডাটি ফুয়েল থেকে বেরিয়ে আসলে বাংলাদেশের মুখ ইন্টারন্যাশনাল ফোরামে উজ্জ্বল হবে, বার্গেনিং এর হয়তো ক্যাপাসিটি বাড়বে। কিন্তু তড়িঘড়ি করে আবার যাতে এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়ে পরে আবার ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যাতে না করতে হয়, এই বিষয়টা বিবেচনা করার জন্য আমাদের বন্ধু আছেন তাকে বিবেচনায়। আমরা মোহাম্মদ হুসাইনের কাছে সব শুনবো। সোলারের একটা পয়েন্ট আপনি দিলেন, সোলার তো খুব বেশি যুক্ত হতে পারেনি। সোলার নিয়ে এখন সাধারণ মানুষ যতটুকু বোঝে, আমরা দেখেছি যে একটা রাজুকের প্ল্যানের মধ্যে সোলারটা একেবারে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল। সুতরাং সেই সোলারটা শুধুমাত্র কিছু প্যানেল যারা আমদানি করেছেন তাদের লাভ করে দেওয়ার জন্য, নাকি আসলেই সোলারের উপরে আস্তে আস্তে মানুষের একটা নির্ভরশীলতা, সোলারটা ব্যবহারের প্রতি অভ্যস্ততা, সেগুলোর জন্য আসলে কিন্তু সেটার কোনো ফলো আপ নেই। এবং দেখা যাচ্ছে যে সোলার এক সময় সোলার নিয়ে যেই অ্যাগ্রেসিভনেস ছিল বিদ্যুৎ মন্ত্রণালয়ের, সেই সোলার এখন যাদের আসলে পকেট ভারী হওয়ার কথা তারা পকেট ভারী করে চলে গেছে না, এখন সোলার নিয়ে তেমন কোনো কথাবার্তাও নাই। একটা সোলার নিয়ে আমরা একটা পুরো একটা অনুষ্ঠানেরই দাবি রাখি। আমরা নিশ্চয়ই আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে সোলারের ফলো আপ নিয়ে কথা বলবো। আমাদের এখন অনেকগুলো প্রশ্ন সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে। আমরা এত টেকনিক্যাল বিষয় যারা বুঝি না, বুঝতে চাই না, শুধু জানতে চাই যে এই যে কয়লা থেকে আমরা গেলাম বা কয়লা থেকে শিফট করে এলএনজি দিয়ে হবে আসলে বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেটার একটা প্রস্তাবনা করা হয়েছে। তাহলে তো যেগুলো ইতোমধ্যে ইনস্টলেশনের মোটামুটি একটা কাছে হয়তো এলসি করে ফেলেছেন বা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার জন্য এক ধরনের পারচেজ, এক ধরনের মেশিনারি, সেগুলো তো অনেকেরই অনেক দূর এগিয়ে গেছে। সেখানে কি আরও কিছু অ্যাড অন করতে হবে কিনা, খরচ কি বাড়ছে না কমছে, এই টেকনিক্যাল বিষয়গুলো মোহাম্মদ হোসেনের কাছ থেকে একটু জানবো। তার আগে একটা ছোট্ট বিরতি। সামিট পাওয়ার টক দেখছেন। আমরা কয়লা থেকে দূরে শিরোনামে কথা বলছি। আমাদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন আমাদের সঙ্গে আছেন। আমরা পেয়েছি এনার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্লা আমজাদ হোসেন। বিরতিতে যাবার আগে অনেকগুলো প্রশ্ন, তার সাথে আরও একটা ছোট্ট প্রশ্ন। এই কয়লা থেকে দূরে সরে আসার কারণ কি ফান্ডিং? কারণ আমরা জানি যে বাংলাদেশে এই পাওয়ার সেক্টরে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট বা সহযোগিতা দেয় চায়না। এখন জাপানও তার সঙ্গে যুক্ত হয়েছে এবং চীন, জাপান তারা
কিছুটা এই কয়লা ভিত্তিক যে ইনভেস্টমেন্ট সেগুলোর থেকে তারা একটু দূরে হাত গুটিয়ে নিয়েছে, ব্যাপারটা কি তাই কিনা একটু পরিষ্কার করবেন মোহাম্মদ হোসেন। হ্যাঁ, না, ধন্যবাদ। প্রথম হলো মোল্লা আমজাদের বক্তব্য থেকে যেটা আপনি বললেন, কিছু প্রশ্ন এসেছে। আমার মনে হয় একটা প্রশ্ন যেটা উনি বললেন যে তড়িঘড়ি করাটা ঠিক হবে না, আবার এটা উনি বললেন যে কিছু কিছু পাওয়ার প্ল্যান্ট যেগুলোর ইতিমধ্যে ন্যাচারাল ডেথ হয়ে গেছে, একটা কিন্তু একটার সাথে আবার কনফ্লিক্ট করে। তার মানে কি যে আমি যদি ধরে নেই যে ওনার কথায় যে যদি পরেরটায় যে কিছু কিছু পাওয়ার প্ল্যান্টের ন্যাচারাল ডেথ হয়ে গেছে, তাহলে আমাকে তো ওটাকে অ্যাড্রেস করতে হলে কিন্তু এগুলির ব্যাপারে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমি শুরু থেকে বলছি যে কিছু কিছু বিদ্যুৎ কেন্দ্র এখন যেগুলো 3 বছর 5 বছর হলো, কারণ আমি তো বিদ্যুৎ কেন্দ্রকে ধরে যদি আমি আমার পরিকল্পনাটাকে বিবেচনা করতেই থাকি, তাহলে আমার অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্য আমাকে ওইগুলোর ব্যাপারে আইদার ইয়েস অর নো একটা জায়গায় আমাকে যেতে হবে। এর সাথে অবশ্যই একটা জিনিস আপনি যেটা বলেছেন যে অবশ্যই যে যারা এটা বাস্তবায়ন করতে এখনো সক্ষম হন নাই, যেটা যদিও এটা তাদের বিষয়, কিন্তু আমরা হয়তো যেটা তাদেরকে যখন আমরা এসব ব্যাপারে তাদেরকে কোয়ারি করি, করার পরে একটা জিনিস অবশ্যই আসে যে ডেফিনেটলি দে আর স্ট্রাগলিং টু অ্যারেঞ্জ ফিনান্সিং। এটা একটা বিষয় তো আছেই, কারণ এই কথাটা সত্যি যেটা আপনি বললেন যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের একটা লিমিটেড ফিনান্সিং সোর্স, সেটা তো অবশ্যই এটা অস্বীকার করার কোনো উপায় নেই, সেটা হয়তো একটা কারণ হতে পারে। তো সেই কারণটা বিবেচনায় সবসময় রাখতে হবে। আর যেটা আসলো যে সেটা হলো যে সোলার বলেন অথবা যে এলএনজির যে দামের বিষয় আসছে, এই পুরো জিনিসটা আসলে একটা জায়গায়, কিন্তু আমি বরং সব প্রশ্নের উত্তর একটা জায়গায়, সেটা হলো যে একটা সাস্টেইনেবল ফুয়েল মিক্স বেসড অন দা কস্ট অফ দা ফুয়েল এন্ড অ্যাভেলেবিলিটি অফ দা ফুয়েল। এই দুটা বিষয় করে কিন্তু দুটো, যেটা হলো যে আমার প্রাপ্যতার বিষয়টা আছে, আর হলো যে আমার এর কস্টটা কিরকম করবে। এখন যেটা এই কষ্টের ক্ষেত্রে গিয়ে যে মোল্লা আমজাদ যেটা একটা পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করলো, সেটা হলো যে এলএনজি ভিত্তিক করতে গেলে আমাদের কয়লা থেকে এখনো বেশি পড়বে। আমরা যখন আবার এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের আমরা প্রাইসটা দেখি, জেনারেশন কস্ট, তখন আমরা কিন্তু ব্লেন্ডিং গ্যাসের কথা চিন্তা করি যে আমার আলটিমেটলি যে ডোমেস্টিক গ্যাস এবং ইম্পোর্টেড গ্যাস মিলে যে ব্লেন্ডিং প্রাইসটা পড়ে, সেটা কিন্তু আবার মোর কম্পিটিটিভ। তো যতক্ষণ পর্যন্ত আমার এই ডোমেস্টিক গ্যাস আছে, আমি এটার সাথে ইম্পোর্টেড গ্যাসকে ব্লেন্ডিং করি, এটা কিন্তু আমার এখনো ইজ দ্য মোস্ট কম্পিটিটিভ। সোলারের ক্ষেত্রে যেটা আপনি বললেন যে একটা মানে এখন আপনার সেটা মনে হচ্ছে প্রাথমিক পরিকল্পনা করার অন্তত যদি আমরা বলি যে 2016 এবং 2016 পরে 4 বছর, প্রায় 5 বছর আপনাদের পরিকল্পনা লেভেলে যদি সময়টা হিসাব করি 5 বছর পার হয়ে গেছে, তারপরে বুঝতে পারলেন যে এখন ওইটা ওই ফুয়েল মিক্স, একটা সাস্টেনেবল ফুয়েল মিক্স, ওটাই আমাদের জন্য আসলে জুতছই জাতীয় স্বার্থের সঙ্গে মিল রেখে। না, আমার মনে হয় আপনি বারবার একটা জায়গায় যাচ্ছেন যে আমরা কি ভুল করে আসছি কিনা, বিষয়টা তা নয়। আমি বারবার বলবো যে একটা কথাই, যে সেটা যে প্ল্যানিং ইজ এ ডাইনামিক অ্যাকশন এবং ইট ভ্যারিজ ওভার টাইম, এবং সেটা ওই যে ঘুরি ফিরি একই, যে আমি যখন প্ল্যান করব বিশ্ববাজারে জ্বালানির প্রাপ্যতা এর যে, এবং এটা কিন্তু সময়ের ইয়েতে সাথে সাথে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আমরাও কিন্তু আমাদেরকে ওইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি আর কি, আমরা সেটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এটা হলো বিষয়। এখন সোলারের যে ইস্যুটা আসছে, যে যেটা বললেন যে সোলারের এক সময় খুব আমরা সোলারটা নিয়ে আমরা আজকে কথা না বলি, সোলার নিয়ে আপনাকে আমরা আরো একদিন পেতে চাই, নিশ্চয়ই এরই মধ্যে কথা বলবো। মোল্লা আমজাদ যদি যোগ করেন, আমি দেখছি উনি নোট নিচ্ছেন অনেক। আপনি একটা ভালো বিষয় পয়েন্ট আউট করছেন, মানে এক অর্থে কন্ট্রাডিকশন মনে হবে যে ন্যাচারাল ডেথ কেন এটা চেঞ্জ করছে, যেটা আমি কেন বললাম। আপনারাও জানেন, মানে যারা উদ্যোক্তা, যারা চুক্তিবদ্ধ হয়েছে তারাও জানে
যে মানে এই ন্যাচারাল ডেথটা হবে, কিন্তু তারপরও পরিবর্তন করতে হচ্ছে। আমার কাছে কেন জানি মনে হয় যে এখানে একটা পলিটিক্যাল মাইলেজ আছে, কারণ এখন ইন্টারন্যাশনালি মানে নন ফসিল ফুয়েল এনার্জি নিয়ে কথা বললে এক ধরনের একটা পলিটিক্যাল মাইলেজ পাওয়া যায়। আর বাংলাদেশে এনার্জি নিয়ে কথা বলার পেছনে সিভিল সোসাইটি এবং পরিবেশবাদীরা এবং মানে মানে গ্রুপ অফ একাডেমিশিয়ান, তারা যে লাইনে কথা বলেন, বিশেষ করে একাডেমিশিয়ানদের কাছ থেকে আমি প্রত্যাশা করি যে ইকোনমিক আসপেক্টটা মাথায় রেখে কথা বলবেন। কিন্তু এই অ্যাক্টিভিস্ট এবং একাডেমিশিয়ান আমাদের দেশে প্রায় সবাই একই ল্যাঙ্গুয়েজে কথা বলেন, যে মানে ফুয়েল মিক্স বা ফসিল ফুয়েল থেকে বেরিয়ে আসার ব্যাপারে যখন কথা বলেন তখন ইকোনমিটা মাথায় রাখেন না, মানে এটা অ্যাক্টিভিস্টের মতন কথা বলেন। আবার এটা খানিকটা আমরা উস্কে দিই সাংবাদিকরা, আমরা এই ধান বানতে যে শিবের গান গাই। যেমন আমি ফুয়েল মিক্স নিয়ে যখন স্টোরি করছি তখন আমি এমন একজনকে এখানে নিয়ে এসে কোট করি, সেখানে ইকোনমি মিক্সের কোনো যোগাযোগ থাকে না। মুন্নি রাইটলি বলেছেন যে ফান্ডিং কোল বেসড পাওয়ার প্ল্যান্টের জন্য একটা চ্যালেঞ্জ, কিন্তু বাংলাদেশের মতন দেশ যেখানে অ্যারাউন্ড 25,000 মেগাওয়াট কোল বেস পাওয়ার প্ল্যান্ট করার চিন্তা ভাবনা করেছে, যার জন্য ধরেন মানে 55 থেকে 60 বিলিয়ন ডলার লাগবে, এটা পাওয়া কি বাংলাদেশের জন্য খুব চ্যালেঞ্জ? আই থিঙ্ক না। তার কারণ হচ্ছে কনসেশনাল ফাইনাল ফান্ডস যেগুলো ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, ইভেন ধরুন আগামী 5 বছর বা 6 বছর 7 বছরের মধ্যে জাইকাও কোল বেস পাওয়ার প্ল্যান্টে বেরোয় আসবে। এর কিছুদিন পর আমি শুনবো যে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি এবং জাইকা গ্যাস বেস পাওয়ার প্ল্যান্টও ফাইন্যান্স করা ছেড়ে দিয়েছে, কারণ এগেন এটাও ফসিল ফুয়েল। কোল যদি আপনার দূষণ 5 হয়, গ্যাসের দূষণ কিন্তু 2, কিন্তু গ্যাসও দূষণ করছে, CO2 ইমিশন কিন্তু গ্যাসও করছে। সো বাংলাদেশে যদি কোল বেস পাওয়ার প্ল্যান্টে ফাইন্যান্স পেতে হয়, এবং আমি আরো বর্ডার অ্যাসপেক্টে বলবো যে আগামী 20 বছর টাইম ফ্রেমে যদি আমার ফসিল ফুয়েল নির্ভর পাওয়ার প্ল্যান্টে ফাইন্যান্স পেতে হয়, তাহলে আমার বাইলেটারাল ফাইন্যান্স যেমন চায়না অথবা ইন্ডিয়া, এই যে এক্সিম ব্যাংকগুলোর মানে এটা টাইট ফাইন্যান্স অথবা ECA ফান্ড, এগুলো নিতে হবে। ওয়ার্ল্ডে কিন্তু প্রচুর অলস টাকা পড়ে আছে। এটা ধরুন মানে স্পেন বা জার্মানি বা পর্তুগাল, এই দেশগুলো তাদের পুরো ক্যাপাসিটি আমরা এখানে প্রায় রিপোর্টে দেখি অথবা আমরা এখানে বলি যে রিনিউয়েবল থেকে মেটাতে সক্ষম। তাদের ক্যাপাসিটি কত? তাদের যা ডিমান্ড তার চেয়ে তাদের ক্যাপাসিটি রিনিউয়েবল সহ 10 টাইমস হায়ার। আর ইন্টারন্যাশনাল এরিয়াতে কিন্তু মানে আছে, মানে আমি শব্দটা একটু আপত্তিকর, তারপরও আমি এই শব্দটাই ইউজ করতে চাই। বাংলাতে এর চেয়ে ভালো শব্দ আর নাই, ভণ্ডামি। মানে জার্মানি প্ল্যান করছে যে তারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অফ করে দিবে, কিন্তু ফ্রান্স থেকে যে পাওয়ার প্ল্যান্ট কিনছে তারা, ওটা কিন্তু নিউক্লিয়ার পাওয়ার। এবং মানে ওয়ার্ল্ড ওয়াইড এখনো আমরা যদি একটু র্যাপ আপ করি মোল্লাম, যাতে একটু এক লাইন আপনার কাছে শুনতে চাই, তাইলে আসলে আমাদের যে সিদ্ধান্তটা বা যে প্রস্তাবনাটা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে, সেটা আমি বারবার একই কথা বলছি যে এই প্ল্যানিংয়ের সময় একরকম থাকে, যেটা মোহাম্মদ হোসেন আমাদেরকে একটু পরিষ্কার করে বোঝালেন। আবার সেটা রিভিউটা এই কারণেই করা হয়, সময়ের সাথে ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে ফাইন্যান্সিংয়ের যেই প্রাপ্তি, সেগুলোর সব কিছুর সাথে মিলে সেটা আবার রিভিউ করা হয়। সুতরাং এই সময়ে যে রিভিউর প্রস্তাবনাটা করা হয়েছে, অর্থাৎ এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কিছুটা দূরে সরে আসার একটা প্রস্তাব দেওয়া হয়েছে, এটা একজন সাংবাদিক হিসেবে আপনি এক লাইনে যদি বলি মূল্যায়ন, তাইলে আপনার কাছে কি মনে হচ্ছে যে যুগোপযোগী মনে হচ্ছে? আনমিউট করবেন, এক লাইনে বলতে হবে, সময় শেষ। মোল্লা আমজাদ, আমি কিভাবে লো কস্ট ইলেকট্রিসিটি পাবো, ইলেকট্রিসিটি যাতে আমার ক্রয় সীমার বাইরে না চলে যায়, এটা বিবেচনায় রেখে ফুয়েল মিক্স সিদ্ধান্ত নিতে হবে। পরিবেশ বড় বিষয়, কিন্তু বাংলাদেশের জন্য নয়। অনেক ধন্যবাদ। মোহাম্মদ হোসেন, শেষ এক লাইন, আমরা অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টি কয়লা বা গ্যাস বা সোলার নয়, বিষয়টা হলো সময়ের সাথে
আমাদের বাস্তবতার নিরিখে আমাদেরকে পরিকল্পনাটাকে চেঞ্জ করতে হয়, সেটাই আমরা করছি। এর মধ্যে ইনসিডেন্টালি কয়লার বিষয়টা চলে আসছে, কারণ অনেকগুলি কয়লা বিদ্যুৎ কেন্দ্র অনেক দিন ধরে বাস্তবায়ন অগ্রগতি প্রায় নিয়ারলি জিরো, সেই জন্য এগুলি হয়তো এই রিভিউর মধ্যে চলে আসবে, সেই জন্যই এই আলোচনাটা। অনেক ধন্যবাদ। সময়ের সাথে অনেক কিছু রিভিউ করতে হয়, সময়ের সাথে এবারে যে রিভিউটি হলো সেটা আমরা মোটা দাগে যারা মনে করি এতদিন কয়লা ইত্যাদি দেশের প্রয়োজন, অর্থনীতি, কস্ট কম একটু, সেই সব বিবেচনা করে যেই প্রস্তাব ছিল, যে পরিকল্পনাটি ছিল, সেখান থেকে যে রিভিউটি সময়ের সাথে করা হলো বা করার জন্য তোলা হয়েছে সেটি অনেকটা গ্রিন, এই গ্রিন এনার্জির দিকে একটুখানি প্লাস পয়েন্ট পেল বাংলাদেশ। সেই জায়গায় একটু আমাদের স্বস্তি থাকলো না হয়। এই স্বস্তি নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। নিশ্চয়ই আপনারা থাকবেন এটি নিউজের সঙ্গে।